পিডিএফটা আমি অ্যাপে দিয়ে দেবো, যারা এখনো অ্যাপ ইনস্টল করিসনি লিংক দিয়ে দেবো, লিংকে আমাদের অ্যাপ আছে, সেই অ্যাপে যাও তোমরা, এবং সেই অ্যাপে গিয়ে অনেক ফ্রি স্টাডি মেটেরিয়াল আছে, টেস্ট আছে, সেই টেস্টগুলো দিতে থাকো, এবং আই হোপ তোমরা সেই অ্যাপটাকে ভালোবাসবে, এবং রেটিং দিও অবভিয়াসলি যার যা প্রয়োজন আছে সেরকম মতো। ওকে, বেশি তো আমি কথা বলতে পারি না এই ব্যাপারে। আচ্ছা, এক একটা হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সকলেরই আই থিঙ্ক ক্লাস 9, 10, 8 সবারই সেকেন্ড টার্ম পরীক্ষা শুরু হয়ে গেছে। সকলে আশা করি ভালো করে পরীক্ষা দিচ্ছ। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জিজ্ঞেস করো, অ্যান্ড যাদের পরীক্ষা শুরু হয়নি অল দ্য ভেরি বেস্ট, সকলের পরীক্ষা ভালো হবে। তো ক্লাস 9-এর আজকে আমরা ছায়া প্রকাশনীর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো সেকেন্ড টার্মে যেগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করছি। তো চলো শুরু করি। প্রথমে এটা দেখো, এটা হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম অধ্যায় থেকে দেওয়া আছে, আই হোপ ঠিক আছে। তো চলো তাহলে পদার্থের গঠন ও ধর্ম থেকে দেখি। প্রথম প্রশ্নটা আছে, উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান এটা কি হয়? হ্রাস পাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান হ্রাস পাবে। 2 নম্বরটা দেখো, তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি বার্নৌলি নীতির সাহায্যে। 3-এরটা, একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ। তাহলে এটা কনস্ট্যান্টটা করে নিই। তাহলে তারের ইয়ং গুণাঙ্ক দিয়েছে ওয়াই, আমাকে ক্ষেত্রফল দিয়েছে কত? ওয়াইটা আমাকে ওয়াই দিয়েছে, ক্ষেত্রফলটা দিয়েছে একক। আর তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে, আচ্ছা দৈর্ঘ্য দ্বিগুণ করতে বলো তো, দৈর্ঘ্য বৃদ্ধি যতটা হবে আর প্রাথমিক দৈর্ঘ্য ততটাই হবে, তাই না? বলো তো, সেম সেম হবে। তাহলে বেসিক্যালি আমরা কি জানি ফর্মুলা স্যার? ওয়াই সমান এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। তাহলে ওয়াই সমান এফ ইন্টু এল কত না, তো স্যার এল এ কত 1 আর এল এল, তাহলে দেখো এফ সমান কত পড়ে থাকছে ওয়াই। তাহলে অবভিয়াসলি এখান থেকে আমার অ্যান্সারটা কত হবে? ওয়াই, ঠিক আছে। সো দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। ওকে, তো আই হোপ এটা বুঝতে পারছে, ওয়াই হবে। চলো, কোনো পদার্থের ঘনত্ব 8000 কেজি পার মিটার কিউব হলে আপেক্ষিক ঘনত্ব কত হবে? 8 হবে, তোমরা নিশ্চয়ই জানো এটা। তারপর সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত হয়? 0 হয়। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান 0 হয়। 6টা, উত্তল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ পৃষ্ঠটান কমে যায় সেক্ষেত্রে। 7টা, বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ কি? কারণ হচ্ছে সান্দ্রতার জন্য সে কি করে না, তো তোমার প্রান্তীয় বেগ অর্জন করে, প্রান্তীয় বেগের জন্য এটা হয়। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান? পীড়নের সঙ্গে সমান। তবে আমি বলে রাখি চাপের সাথেও সমান হয়, মাথায় রাখবে পীড়ন চাপ দুটোর সাথেই সে সমান হবে। বলছে দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.6 গ্রাম পার সেমি কিউব, 2 গ্রাম পার সেমি কিউব। তরল দুটিকে সম আয়তনে, দেখো যখনই সম আয়তনে মেশাবো না, তাহলে সম আয়তনে মেশালে তাদের গড় করতে হয়। তাহলে তাদের গড় করলে কত হবে? 3.6/2, তাহলে 1.8। এই অঙ্কটা ক্লাসে করানো হয়েছিল, 1.8 অ্যান্সার হবে। তাহলে দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.6 আর 2 হলে পরে যদি সম আয়তনে মিশ্রিত করতে হয় তাহলে তুমি তাদেরকে অ্যাভারেজ করে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু অ্যাভারেজ করতে হবে না, কখন? যখন তোমার সমভরে বলবে, তো সমভরে বলে এটা হবে না। 10-এরটা, একই উপাদান নির্মিত দুটি তার এ ও বি, এর দৈর্ঘ্য বি অপেক্ষা বেশি, ইয়ং গুণাঙ্ক যথাক্রমে সমান হবে। কেন বলো তো? উপাদানের উপর নির্ভর করছে, উপাদান যেহেতু একই আছে তাহলে ইয়ং গুণাঙ্কটাও সেম সেমই থাকবে। চলো নেক্সট। আচ্ছা, এবার দেখো শর্ট কোশ্চেন আছে, চাপ কাকে বলে? তোমরা পারবে নিশ্চয়ই। তো বেশি কোশ্চেন আমরা এখানে আলোচনা করবো না, যেগুলো যেগুলো পারবে সেগুলো স্কিপ করে যাবো। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। 2 নম্বর, চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবভিয়াসলি চাপ স্কেলার রাশি। 3-এরটা, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত ডাইন পার সেমি স্কোয়ার হয়? 10 ডাইন পার সেমি স্কোয়ার হয়। ব্যারোমিটার পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায়? যে বৃষ্টিপাত হবে, হালকা বৃষ্টিপাত হবে, এটা বুঝতে পারবো আমরা, বৃষ্টিপাত হবে। হ্যাঁ, কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব? সিজিএস পদ্ধতিতে, মাথায় রাখবে এটা সিজিএস পদ্ধতিতে হয়। সংশক্তি বল বলতে কি বোঝো? যখন কি হয়, একই পদার্থের অণুর মধ্যে বল কাজ করে তখন তাকে বলা হয় সংশক্তি বল, ঠিক আছে? যখন একই পদার্থের অণুর মধ্যে বল কাজ করে তখন তাকে বলা হয় সংশক্তি বল। তাহলে একই অণুর পদার্থের মধ্যে যে আকর্ষণ বল বা একই পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল তাকে সংশক্তি বল বলছি। এসআইতে পিস্টনের একক কি হয়? এসআইতে পিস্টনের একক হবে নিউটন পার মিটার, মাথায় রাখবি এটা নিউটন পার মিটার হয়। তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে? পৃষ্ঠটান কমে যায়। তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান কমে যায়। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কত হয়? পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হয় mt⁻², অবভিয়াসলি থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে, mt⁻² হয়। প্রবাহীর কোন ধরনের প্রবাহের জন্য ঘূর্ণির সৃষ্টি হয়? অশান্ত প্রবাহ, মাথায় রাখবা এটা অশান্ত প্রবাহের জন্য হয়। অ্যাটোমাইজারে কোন নীতি প্রযোজ্য হয়? অ্যাটোমাইজারের নীতি প্রযোজ্য হয় বার্নৌলি নীতি। শুধুমাত্র অ্যাটোমাইজার নয়, মাথায় রাখবি যে বিমানের উড্ডয়ন হতে পারে, ভেঞ্চুরি মিটার, এই সমস্ত জায়গায় কিন্তু অ্যাটোমাইজার, স্প্রেয়ার, অ্যাটোমাইজার এগুলো সবই কিন্তু বার্নৌলি নীতি কাজে লাগে। ওকে,
স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝো? কোনো একটা পদার্থকে তার যদি ওপর বিকৃতি করা হয়, তাহলে এই বিকৃতির ফলে যে পীড়নের উদ্ভাবন হয় সেটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়। অর্থাৎ একটা পদার্থকে যে কোনো উচ্চমানের বিকৃতি বা পীড়ন প্রয়োগ করা যেতে পারে না, ঠিক আছে? সেই কারণে কি হয়, যে পদার্থটার একটা সীমা পর্যন্ত কাজ করে, এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, বিকৃতির একক কি? বিকৃতির কোনো একক নেই, তো মাথায় রাখবি বিকৃতি একটা এককবিহীন রাশি। এসআইতে ইয়ং গুণাঙ্কের একক কি হয়? এসআইতে ইয়ং গুণাঙ্কের একক হয় নিউটন পার মিটার স্কোয়ার। জল কেরোসিনের তুলনায় বেশি সান্দ্র, তাহলে বেশি সান্দ্র হবে এটা, ঠিক আছে? জলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান কি হয়ে যায়? বাড়ে বা বৃদ্ধি পায়। আর জৈব পদার্থ হলে কমে যায়। পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত হয়? না তো পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক হবে অসীম। বার্নৌলির নীতিটি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, মাথায় রাখবি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। পৃষ্ঠটান স্থির তরলে সর্বত্র ক্রিয়াশীল থাকে। পৃষ্ঠটান না, সর্বত্র ক্রিয়াশীল থাকে না, ভুল, মিথ্যা। কারণ তরলের পৃষ্ঠে এটা কাজ করে, হ্যাঁ মিথ্যা হবে, তরলের পৃষ্ঠে এটা কাজ করে। ক্লিয়ার? নেক্সট, জলের সচলতা আলকাত্রার তুলনায় বেশি, সত্য, এটা অবভিয়াসলি সত্য হবে। পীড়নের প্রভাবেই বস্তুতে বিকৃতির সৃষ্টি হয়, তাহলে পীড়নের প্রভাবেই বস্তুতে বিকৃতির সৃষ্টি হয়, মিথ্যা। বিকৃতি হয় তারপর পীড়ন হয়। জলের ওপর তেল পড়লে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, মিথ্যাই হবে এটা, কারণ কি? হ্রাস পায়। হ্যাঁ, জলের ওপর তেল পড়লে পৃষ্ঠটান হ্রাস পায়। ওকে, তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক, পরের প্রশ্ন, তো এটা পারবে। তরলের ঘাত ইকুয়াল টু কি হয়? চাপ ইন্টু ক্ষেত্রফল, বা চাপ ইকুয়াল টু ঘাত বাই ক্ষেত্রফল। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ ও প্রমাণ চাপ বলতে কি বোঝো? এগুলো দেখো শর্ট কোশ্চেন আছে, ম্যাক্সিমাম সবই কোশ্চেন তোমাদের ক্লাসে করানো এগুলো, হ্যাঁ। তোমরা একবারে একটা কোশ্চেন যদি না পাও আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও, এগুলো সবই তোমরা পারবে, ঠিক আছে? আচ্ছা, ধারারেখ অশান্ত প্রবাহ, আমার সমস্ত কিছু আমার নোটসে দেওয়া আছে, আমার নোটসে সমস্ত কিছু পাবে, এগুলো সব এভরি কোশ্চেন করে দেওয়া আছে, ঠিক আছে? এভরিথিং, প্রত্যেকটা কোশ্চেন করে দেওয়া আছে আমার নোটসে, প্রত্যেকটা পেজ। আই হোপ এমন কিছু নাই যেটা পাবে না তোমরা, ঠিক আছে? যেটা আমি পারবে না সেটা করাচ্ছি, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। চলো কোশ্চেন অ্যান্সার করাবো, হ্যাঁ। নেক্সট, ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দেখি একটা। একটি চোঙে, একটি জল ভর্তি চোঙের জলের উচ্চতা 40 সেন্টিমিটার, তাহলে জলের উচ্চতা আমাকে দিয়েছে স্যার 40 সেন্টিমিটার। এবার বলছে চোঙের নিচের তলায় কোনো বিন্দুতে চাপ নির্ণয় করো, চাপ নির্ণয় করো। আর জলের ঘনত্ব আমি স্যার জানি 1 গ্রাম পার সেমি কিউব, আর জি জানি কত স্যার? 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পি সমান কত হবে স্যার? পি সমান তো এইচডিজি, ফর্মুলা বসাও স্যার। এইচ এর মান 40, ডি এর মান কত হচ্ছে? ডি এর মান তো 1, আর জি এর মান কত? 980। গুণফলটা যা হবে বসিয়ে দাও, 0 0, 4 8 32 2 হাত থেকে 3, 4 9 36 3, 36 4 8 32 2 হাত থেকে 3, 4 9 36 3, 39। তাহলে এত ডাইন পার সেমি স্কোয়ার, দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। এবার ক্রস ভেরিফাই করে নিও অ্যান্সারটাকে যদি ক্যালকুলেশনে ভুল হয়। দুয়ের কোশ্চেনটা একটু খুব ভালো কোশ্চেন, হ্যাঁ, দুয়ের কোশ্চেনটা একটু বুঝবে। বলছে একটি তারে 3 নিউটন বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য হয় এক্স, তাহলে ভালো করে বোঝো, তাহলে দৈর্ঘ্য হয় এক্স, তার মানে আমরা জানি ফোর্স সমান কত হয়? কে এক্স। তারটাকে স্প্রিং রূপে ভাবো, তাহলে প্রথম শর্ত অনুযায়ী স্যার 3 সমান কে ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাই না? তাহলে বলছে কি দৈর্ঘ্য হলো এক্স, তাহলে একটি তারে 3 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য হয় এক্স। তাহলে তুমি বলো একটা স্প্রিং যখন ছিল, স্প্রিং এর দৈর্ঘ্য কি আমরা দেখতাম? আমরা দেখতাম স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধিটাকে, আমরা স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধিটাকে দেখতাম। তাহলে দৈর্ঘ্য হলো এক্স, তাহলে বেসিক্যালি তার যদি প্রাথমিক দৈর্ঘ্য এল হয় আর অন্তিম দৈর্ঘ্য হয় এক্স, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো স্যার? দৈর্ঘ্য বৃদ্ধি হলো এক্স মাইনাস এল, তাই না? তুমি বলো। সিমিলারলি কি বলছে, যখন 5 নিউটন বল প্রয়োগ করা হলো তখন দৈর্ঘ্য হলো ওয়াই, তাহলে বেসিক্যালি স্যার 5 সমান কে ইন্টু ওয়াই মাইনাস এল। কেন স্যার? কারণ এল প্রাথমিক দৈর্ঘ্য, 5 নিউটন বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য হলো ওয়াই, তাহলে দৈর্ঘ্য বাড়লো কত? ওয়াই মাইনাস এল। এবার তোমার কাজ হচ্ছে এই দুটো ইকুয়েশন থেকে সামহাউ এল আর ওয়াই একটা, এক্স আর ওয়াই একটা রিলেশন বার করা। তো প্রথমত 3 5 ভাগ করে দাও, এটাকে ভাগ করে দাও, তাহলে দেখো কে কে কেটে যায়, তাহলে এক্স মাইনাস এল বাই ওয়াই মাইনাস এল চলে যায়। তাহলে বেসিক্যালি 3y মাইনাস 3l সমান 5x মাইনাস 5l, এটা পেলি তুই, এটা পেয়ে গেলি। এবার তুই এক কাজ কর, এলটাকে বার কর, এল বার করলে অনেক সমস্যার আমার সমাধান হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এল যদি বার করতে চাই, তাহলে মাইনাস 3l প্লাস 5l সমান 5x মাইনাস 3y।
এটা 5l হবে, হ্যাঁ 5l। তাহলে বেসিক্যালি 2l সমান 5x মাইনাস 3y, তাহলে l সমান 5x মাইনাস 3y বাই 2, এটা দাঁড়ালো বেটা, এটা দাঁড়ালো বেটা। তাহলে l তুমি পেয়ে গেলে, ভালো করে বোঝো, l তুমি পেয়ে গেছো, তুমি এখান থেকে lটাকে পেয়ে গেছো, দিস ইজ ইউর l, এটা তোমার l পেয়ে গেছো তুমি। এখন তুমি এক কাজ করো, l এর মান বসিয়ে তুমি kটাকে বার করো। তাহলে এটা একটা অঙ্ক, হ্যাঁ আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা অঙ্ক, এটা আরেকটা অঙ্ক, এটা একটা অঙ্ক। তাহলে এখন আমি যদি দেখি 3 সমান কে ইন্টু এক্স মাইনাস, এবার এল এর মান বসাবো। এল কত না, তো স্যার 5x মাইনাস 3y বাই 2, এটা হচ্ছে আমার এল, এটা হচ্ছে আমার এল। তো আমরা কে বার করবো, তো কে বার করবো। তাহলে আমরা যদি এখানে দেখি কে অফ, তাহলে কত দাঁড়ায় 2x মাইনাস 5x প্লাস 3y 3। এবার দেখো 2 যেহেতু নিচে আছে, তাহলে 6 সমান এটা লিখতে পারি কে ইন্টু 3y মাইনাস 3x, এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি। তার মানে বেসিক্যালি কে সমান আমরা লিখবো কত, 6 বাই 3y মাইনাস 3x। তার মানে কে সমান আমরা লিখবো কত, 3 যদি কমন নাও কেটে দাও, তাহলে 2 বাই y মাইনাস x। আমি যদি ক্যালকুলেশন ঠিক দেখে নিই একবার, তাহলে x মাইনাস l ছিল, l এর ভ্যালুটা কত হলো 5x মাইনাস 3y বাই 2, 5x মাইনাস 3y বাই 2 বসালাম, তাহলে 2x মাইনাস 5x প্লাস 3y বাই 2 চলে এলো পুরোটা, 2 কে এদিকে গুণ করলাম 6, কে অফ 2x মাইনাস 5x, 2x মাইনাস 5x মানে কত হয় স্যার মাইনাস 3x, কারণ 2 থেকে 5 বাদ দিলে তো মাইনাস 3 হয়, আর 3y পড়ে রইলো, তাহলে আমার কে সমান 2 বাই y মাইনাস x দাঁড়ালো। এখন আমাকে কি বলছে, এখন আমাকে লাস্টে কি বলছে, বলছে স্যার যে 7 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য কত হবে, ধরো দৈর্ঘ্য z হবে, এক্স ওয়াই ধরেছো z, তাহলে 7 সমান কে ইন্টু জেড, এইটা জেডটা বার করতে বলেছে। তাহলে জেড কত হবে স্যার, তাহলে জেড সমান স্যার কে 7 বাই কে, কোনো জায়গায় এরর হলে একটু আমাকে বলো, 7 বাই কে, 7 বাই, এবার কে কত, কে কত, কে তো উপরে চলে গেল, তাহলে 7 বাই 2, আর উপরে গেল y মাইনাস এক্স, তাহলে 7 অফ y মাইনাস এক্স বাই 2, দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। ঠিক আছে, একবার ক্রস ভেরিফাই করে নিও। চলো দুয়েরটা হলো, তিনেরটা, একটি তারের বিকৃতি 0.1 এর 1%, তো চলো বিকৃতিটা আগে বার করে নিই। তাহলে তিনেরটা, তাহলে বিকৃতি বলছে 0.1 এর 1%, আরে ভাই এর মানে কি রে, এর মানে তো গুণ স্যার, আর 1% মানে কত, 1% মানে 1/100, আর 0.1 মানে কত 10 তুলে দে, তাহলে কত হবে 1/1000, দেখ ভালো করে দেখ, আর 1/1000 মানে কত 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে বিকৃতি তুই পেয়ে গেলি 10 টু দি পাওয়ার মাইনাস 3, বিকৃতির তো কোনো একক হয় না, তো একক থাকবে না। এবার বলছে 5 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, ঠিক আছে, 5 মিটার দৈর্ঘ্য তারের বৃদ্ধি কত হবে। তাহলে আমরা কি জানি স্যার, আমরা তো জানি বিকৃতি মানে বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এবার বিকৃতি তুমি জানো স্যার, বিকৃতি তুমি কত জানো, 10 টু দি পাওয়ার মাইনাস 3 সমান দৈর্ঘ্য বৃদ্ধি তোমাকে বার করতে হবে। কেন, কোশ্চেন দেখো, কোশ্চেন বলছে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, আর ক্যাপিটাল এলটা হচ্ছে স্যার 5 মিটার, কারণ 5 মিটার তোমাকে বলে দিয়েছে প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে স্মল এল সমান 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এইটাই হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি মিটার এককে, বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো 5 মিলিমিটার, দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। তাহলে 3 5 মিলিমিটার হয়ে যাবে, আই হোপ বুঝতে পারলাম। এবার বলছে প্রস্থচ্ছেদ যদি 1 মিলিমিটার স্কোয়ার হয়, তো চলো অঙ্ক বাড়িয়েই যাচ্ছে, এক এক করে অঙ্ক বাড়িয়েই যাচ্ছে। তাহলে নেক্সট বলছে প্রস্থচ্ছেদ যদি 1 মিলিমিটার স্কোয়ার হয়, আচ্ছা 1 মিলিমিটার মিটার স্কোয়ার কর, বল 1 মিলিমিটার মানে কি স্যার 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার, তার স্কোয়ার আছে বলে মিটার স্কোয়ারের স্কোয়ার করবো। কেন, 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার হয়, কারণ 1 মিটার মানে কত হয় রে 1000 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার মানে কত 1/1000 মিটার, তাই না। তাহলে কত হলো বেটা 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কোয়ার, এটা হলো তোর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল দিয়েছে, কেন স্যার মিটারে করতে গেলেন, আরে পাগলা মিটারে না করলে কি করে করবি তুই, সব তো একই এককে করতে হবে না। আর ফোর্স তোকে 98 নিউটন দিয়েছে, তো ভালো করে লিখেলে ফোর্স কত লিখবি, ফোর্স লেখ 98 নিউটন, তাহলে তুই ফোর্সও জানলি, এও জানলি, আর তুই এখানে বিকৃতিও জানিস, সবই তো জেনে গেলি, চাই সেটা কি বেটা কোশ্চেনে। বলছে পীড়ন ও বিকৃতির অনুপাত, বল পীড়ন ও বিকৃতির অনুপাত কি হয়, কমেন্টে লেখ, পীড়ন ও বিকৃতির অনুপাত।
পীড়ন ও বিকৃতির অনুপাত। এটাকে কি লিখিস তোরা? এটাকে ইয়ং গুণাঙ্ক লিখিস না? পীড়ন আর বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলিস তো। চল, তাহলে পীড়ন ও বিকৃতির অনুপাত চেয়েছে, তাই ইয়ং গুণাঙ্ক বলবো না, কারণ প্রশ্নকর্তাকেও সম্মান দিতে শেখো। যা চাইছে তাই দাও। পীড়ন বিকৃতির অনুপাত, তাহলে পীড়ন কত হবে বেটা? পীড়ন কত হবে? 98 নিউটন। তাহলে পীড়ন হচ্ছে 98 নিউটন বাই ক্ষেত্রফল। কেন? তোরা জানিস পীড়ন মানে কি হয়? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল, এটা পীড়ন। আর বিকৃতি, তুমি বেটা বিকৃতি জানো, এই দেখো 10⁻³ তোমার বিকৃতি। তাহলে কত হলো স্যার? 98 বাই 10⁻⁻6 ইন্টু 10⁻³ তাহলে কত হলো? 98 বাই 10⁻⁹ মানে কত? 98 ইন্টু 10⁹ এটা হচ্ছে পীড়ন বিকৃতির অনুপাত। ক্রস ভেরিফাই একবার করে নিও যদি কোনো জায়গায় ভুল হয় ক্যালকুলেশনে। বাকি অঙ্কের লজিক এটাই। আই হোপ ঠিক করেছি, একবার দেখে নিতে পারো তোমরা, ঠিক আছে? ওকে, পজ করে দেখে নিও। ক্লিয়ার? যেহেতু ভিডিওটা লং করতে চাইছি না, সকলের ডেটার দাম আছে, যদিও এখন জিও ফ্রিতেই সব সস্তায় দিচ্ছে। চলো চারেরটা, নেক্সট 4, চারেরটা করবো। এই অঙ্কটা বড় অঙ্ক ছিল বেটা, বড় অঙ্ক। এই দুটো অঙ্কই পরপর বড় ছিল। বলছে একটি বস্তুর বায়ুতে ওজন এত, জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় এত, ঠিক আছে? তাহলে 1.5 গ্রাম পার সেমি কিউব ঘনত্ব তরলে বস্তুর আপাত ওজন কত হবে? আমাকে আপাত ওজন চাইছে, জলে বলেছে। আচ্ছা এক কাজ করো, আগে আয়তনটা বার করে নাও, আগে আয়তনটা বার করে নাও। আচ্ছা প্লবতা বল কত আগে বার করো। প্লবতা বল, জলের মধ্যে প্লবতা, হ্যাঁ জলের মধ্যে প্লবতা। আচ্ছা জলের মধ্যে প্লবতা কত হবে রে? এইটা ছিল শূন্য মাধ্যমে, বায়ু মাধ্যমে, এটা নিমজ্জিত অবস্থা আছে, তাহলে এটুকু বাদ দেবো না? 88,200 থেকে 58,800কে বাদ দেবো, এটাই প্লবতা। তাহলে প্লবতা মানে 88,200 থেকে 58,800কে বাদ দেবো। আমি কি ঠিক লিখলাম? দেখি একবার। 88,200 থেকে 58,800, ভেরি গুড। এটা হচ্ছে প্লবতা, বিয়োগ দাও, এটাই প্লবতা আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? প্লবতা মানে কি নিশ্চয় জানিস, যে ঊর্ধ্বমুখী বল। ওজনটা এই কারণে তো কমলো প্লবতার জন্য। 0 0 12 থেকে 8 বাদ দিলে কত? 4 9 800 থেকে 9 বাদ দিলে কত? 9 6 8 থেকে 6 বাদ দিলে 10। দেখো 29,400 আসে কিনা? দেখ 0 0 দুটো বাদ দিলে গেল, 12 থেকে 8 বাদ দিলে 4 9 18 থেকে 9 বাদ দিলে 9 6 8 থেকে 6 বাদ দিলে 2, ঠিক আছে? প্লবতা। এবার প্লবতার ফর্মুলা ক্লাসে কি করেছি বলতো? ভিডিজি, যারা আমার ভিডিও দেখেছি দেখে লিস। প্লবতা মানে ভিডিজি। তাহলে স্যার 29,400 ইন্টু ভি, জলের ঘনত্ব কত? আমি কোন পদ্ধতিতে করছি বেটা? আমি কোন পদ্ধতি করছি? এসএনআই সিজিএস ডাইনে আছে, তাই তুমি বুঝতে পারছো ডাইনে আছে মানে কি হবে? সিজিজি 1, জলের ঘনত্ব 1 হবে, তাহলে জলের ঘনত্বকে 1 করো। তাহলে জলের ঘনত্ব 1 আর জি কত হবে স্যার? 980। তাহলে ভি মানে তুমি পাইবা এখান থেকে 29,400 বাই 980। চলো, আমার কাছে ক্যালকুলেটর আছে, তোমাদের কাছে হাত আছে, শুরু করে দাও। তো ক্যালকুলেটারে যদি মারি আমরা 29,400 ডিভাইডেড বাই 980, তাহলে দাঁড়ায় 30। তাহলে দাঁড়ালো 30। তাহলে অতএব দাঁড়ালো ভি 30 সেমি কিউব। এককটা উল্লেখ করবা কিন্তু, হ্যাঁ বেটা একক উল্লেখ লাগবে, ফিজিক্স পড়ছো, ফাইলামও নয়। তো একক উল্লেখ লাগবে 30 সেমি কিউব। আর আমি এখানে একটা দাগ কেটে দিই, নাহলে আমার সব অঙ্ক একই হয়ে যাবে, এই অঙ্কটা আলাদা। ভি সমান 30 সেমি কিউব পেয়ে গেলি তুই। এবার তো কি বলছে শোন, এবার কি বলছে শোন। বলছে যে 1.5 গ্রাম পার সেমি কিউব ঘনত্ব বিশিষ্ট তরলে গোলকটি, এই কোথায় গেলি? 1.5 গ্রাম পার সেমি কিউব ঘনত্ব তরলে বস্তুটির আপাত ওজন কত? আচ্ছা আপাত ওজন মানে কি রে? প্লবতা থেকে বাদ দিবি। আপাত ওজন মানে কি? আপাত ওজন মানে প্রকৃত ওজন মাইনাস কি লিখবি তুই? প্লবতা। এইটা হবে তোর গল্প। তাহলে প্রকৃত ওজন তো তুই জানিস, কোনটা প্রকৃত ওজন? 88,200, এটা তো তোর প্রকৃত ওজন, ভেরি গুড। আর তোকে কি বার করতে হবে বলতো? প্লবতা। কিন্তু প্লবতা কোথায় বার করতে হবে? ওই 1.5 গ্রাম সেমি কিউব তরলে। তাহলে 1.5 গ্রাম পার সেমি কিউব তরলে প্লবতার ফর্মুলা কি এক্ষুনি লিখলাম বেটা, পড়ো তো প্লবতার ফর্মুলা ভিডিজি। তাহলে ভি কত স্যার? ভি তো 30। ডি কত স্যার? আপনি ডি তো 1 লিখেছিলেন। আরে ডি এখানে লিখেছিলাম 1 জলের জন্য বেটা, ওখানে কত হবে? 1.5, কোশ্চেনে দেখ 1.5 দিয়ে দিয়েছে, ছায়ের বই খোল। আর জি কত? 980। এগেইন তোমাদের কাছে খাতা কলম আছে, হাত আছে, ইউজ করো। আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি ইউজ করি। 30 ইন্টু 1.5 ইন্টু 980, তাহলে দাঁড়ায় 44,100। তাহলে 88,200 মাইনাস 44,100 দিয়ে জলের ঘনত্ব থেকে বেরিয়ে গেল কেন? ও 29,400, ঠিকই ছিল, ঠিক আছে 44,100, না ঠিকই আছে। তাহলে 88,200 মাইনাস
44,100, তাহলে কত দাঁড়ালো 44,100। তাহলে আপাত ওজন দাঁড়ালো আমার 44,100 ডাইন, এটা হচ্ছে আমার আপাত ওজন। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করবি, ভালো করে বুঝলি আশা করি। ঠিক আছে, দেখ সোজা সাপটা অঙ্ক হিসাব। চল 5এরটা, একটি ফাঁপা গোলকের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 8 আর 10 সেমি। তাহলে এক কাজ কর, গোলকটার আগে আয়তন বার কর। তাহলে তোকে কি বলেছে, ফাঁপা গোলক। অঙ্কটা কত নম্বর হবে রে? 5 নম্বর অঙ্ক হবে। তোকে ফাঁপা গোলক বলেছে, মানে ব্যাপারটা বোঝ, এরকম একটা গোলক আছে, ঠিক আছে, এরকম, আর একটা এরকম একটা ভেতরে গোলক আছে, এরকমটা বিভাগ। তাহলে এর কি হয়েছে, একটা ইনার রেডিয়াস আর একটা আউটার রেডিয়াস আছে এরকম। তাহলে বল এই অবস্থায় গোলকটা তো মানে এইরকম টাইপের না, গোলকটা তো এই অংশটায় ভর আছে, বাকি তো ফাঁকা, পুরো পুরো ফাঁকা এই জায়গায় আছে। তাহলে বেসিক্যালি যদি তুই দেখিস, তাহলে গোলকটার আয়তন, গোলকের আয়তন, এবার গোলকের আয়তন বার করতে গেলে তো গোলকের আয়তনের ফর্মুলা জানতে হবে। মাথায় রাখবি গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব হয় যদি আর হচ্ছে তার রেডিয়াস হয়। তাহলে গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব যদি আর হয় তার রেডিয়াস। তাহলে কত হবে স্যার, 4/3 পাই, এবার রেডিয়াস আর, আর কত স্যার, ভালো করে প্রশ্ন পড়ো। বলছে ব্যাসার্ধ বাইরের কত, বাইরের ব্যাস 8, 10 আর ভেতরের ব্যাস 8। আচ্ছা ব্যাস 10 হলে 5 হবে, তাহলে বাইরের ব্যাস 5, ভেতরের ব্যাস 4। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে যদি তুই এইটুকুর আয়তন বার করতে চাস, এই যে লাল করে দিয়েছি এই জায়গাটা, এই জায়গাটা, তাহলে কত হবে বলতো, 4/3 পাই 5 কিউব মাইনাস 4/3 পাই 4 কিউব। বল এটাই হবে কিনা? তাই তো হওয়া উচিত। লজিক ভাব, লজিক লজিক ভাব, বুঝতে পারলাম। তুই এক কাজ কর, এখান থেকে না আর একটা পেজ আমি নিই, তোকে কিছু করতে হবে না, এখন দাঁড়া, আর একটা পেজ নিয়ে নিলাম। তাহলে গোলকের আয়তনই বার করছি স্যার, কত হবে তাহলে, 4/3 পাইটাকে তুই কমন নিয়ে এলে, তাহলে 5-এর কিউব মানে কি রে, 5 5 25, 5 25 125 মাইনাস 4-এর কিউব মানে কি রে 64 হয়। তাহলে 125 থেকে 64 বাদ দিলে কত হয়, 4/3 পাই ইন্টু 5 থেকে 4 বাদ দিলে 1, 12 থেকে 6 বাদ দিলে 6, 61। তাহলে এইটা হলো গোলকের আয়তন সেমি কিউবে রাখ। স্যার এটাই কিছু করলে না, এই যে এই অংশটা, আরে রেখে দে, ওটা কাটবো আমি পরে, দাঁড়া, ভালো করে রাখ, সাবধানে রাখবি ওটাকে, ঠিক আছে। ওকে, এবার কি বলছে, 1.5 গ্রাম পার সেমি কিউব ঘনত্ব বিশিষ্ট তরলে ওকে ডোবালে না ভাসছে না ডুবছে। আচ্ছা বলো, না ভাসছে না ডুবছে মানে কি রে, প্লবতা মানে হয়ে গেছে তোর ওজন। তার মানে শর্তানুসারে কি লিখবি, এই দাঁড়া, শর্তানুসারে কি লিখবি, শর্তানুসারে লিখবি স্যার প্লবতা মানেই হচ্ছে কি আমার ওজন। তাহলে শর্তানুসারে প্লবতা মানে যদি ওজন হয়, তাহলে ওজন বার করো, প্লবতা বার করো। ওজন কত হবে স্যার, তাহলে গোলকটার ওজন, তো গোলকটার আয়তন তো পেয়েছি স্যার আমি, না তো গোলকের আয়তন কত, আচ্ছা এইভাবে লেখ, ওজন সমান প্লবতা, তবে ভালো শুনতে লাগবে, ওজন সমান প্লবতা। 3.5 পাই ইন্টু 61 পেয়েছিলিস, এটা হচ্ছে আয়তন। আয়তনের সাথে ঘনত্ব গুণ করতে হয়, আয়তনের সাথে ঘনত্ব গুণ করলে তুই কি পাবি, তখন তুই পাবি মাস। এবার তোকে ঘনত্ব দিয়েছে কিন্তু দেখ কোশ্চেনে ফেলে যা, তোকে কোশ্চেন দেয়নি, ওর ঘনত্বই তো বার করতে বলেছে। তো গোলকের ঘনত্বটাকে তুই ডি ধরেলে বা এক্স ধরেলে, তাহলে গোলকের ঘনত্বটাকে আমি এক্স ধরলাম, এক্স, আর কি লাগাবো বলতো, জি। কেন বলতো, এইটা হলো ভি ইন্টু ডি, এটা মানে মাস, মাসের সাথে জি গুণ, মাস মানে ভর, ভর জি, আর প্লবতা মানে তো ভিডিজি। এবার বল, যখন এই বস্তুটাকে আমি কোনো তরলের মধ্যে ডোবাবো, কোনো একটা তরলে ডোবাবো এই বস্তুটাকে, তখন কি হবে, আমার ইনার ব্যাস দেখবে না, ওর বাইরের ব্যাসটাকেই কাজে লাগবে, হ্যাঁ না না বল। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র গোলকটার আয়তন কত হবে বলতো, শুধু 4/3 এই বাইরের রেডিয়াসটা, কারণ এই পুরো রেডিয়াসটাই তো ডুবছে না, এটাই তার আয়তন। জল কি দেখবে, এইটা তোমার আয়তন, ভেতরে ফাঁকপা মাপা আমি ওসব বুঝি না, গোলক তুমি ভাই। তার মানে প্লবতা গোলকটার পুরো আয়তন, এবার গোলকটার পুরো আয়তন কত স্যার, 4/3 পাই 5 কিউব, 4/3 পাই 5 কিউব ইন্টু ঘনত্ব কত, জল, জল দিয়েছে মানে তোমার ঘনত্ব তো 1, আর জি দিয়ে দিয়েছে। তাহলে এই হচ্ছে গল্প, দেখে নিই জলে দিয়েছে কিনা, না 1.5 দিয়েছে, তার মানে আমি এখানে 1 লিখবো না, কত লিখবো, 1.5, সেই জন্য দেখে নিতে হয় 1.5 ইন্টু জি। চলো কাটাকুটি কর, এই দেখ, এই জন্য আমি রেখেছিলাম জি জি। তার মানে এক্স সমান 5 5 25, 125, 125 ইন্টু 1.5 বাই কত দাঁড়ালো রে, 61। চলো এটা হচ্ছে এক্স এর ভ্যালু।
তাহলে আমার কাছে তো ক্যালকুলেটর আছে, 125 ইন্টু 1.5 ইকুয়াল টু ডিভাইডেড বাই কত রে 61, তাহলে কত হলো 3.073, 3.073 গ্রাম পার সেমি কিউব। একবার ক্রস ভেরিফাই করে নাও আমি এই জায়গাটায় ক্যালকুলেশন ঠিক করেছি কিনা। 5-এর কিউব মাইনাস 4-এর কিউব, 10 সেমি 8 সেমি ব্যাস বলেছিল, তাই এই কাজটা করেছি। ঠিক আছে, ওজন প্লবতার সাথে সমান করেছি, ওজনটা বার করেছি, প্লবতা সমান করেছি। ঠিক আছে, তাহলে চলো এবার ক্রস ভেরিফাই করে নিও। 6-এরটা 10 মিটার গভীর একটি জলাশয়ে তলদেশের চাপ কত? 6-এরটা চলো, তা 6-এরটা যদি দেখো তাহলে গভীরতা দিয়েছে 10 মিটার। এবার কি বলছে, হ্রদ বলছে না পুকুর বলছে? দেখো জলাশয় বলছে, তাহলে বোঝো জলাশয় মানে কিন্তু বায়ুর চাপও আছে। হ্যাঁ, ভালো করে বুঝবে কোশ্চেনটা। একটা জলাশয়, জলাশয়ে কিন্তু বায়ুও চাপ দিচ্ছে, তাই মোট চাপ কিন্তু কি হবে বলো তো? ভালো করে বুঝবা, মোট চাপ মানে হবে কি বায়ুর চাপ প্লাস কি হবে জলের চাপ, এই দুটো হবে মোট চাপ। এবার বায়ুর চাপ তুই জানিস কত বলতো? না তো স্যার 1.013 ইন্টু 10⁵ পাস্কাল হয়, তাই না? বায়ু, এটা বায়ুর চাপ তো, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। আর জলের চাপ কত স্যার? এইচডিজি, জলের চাপের ফর্মুলা এইচডিজি। এইচ কত বেটা 10, ডি কত জল দিয়েছে, তাহলে 1000 গুণ হবে নাকি রে, জলের ঘনত্ব 1000 এসআই পদ্ধতিতে। আর জি কত হবে বেটা 9.8। এই যোগটা একটু তুমি করে লিও তাহলে, ঠিক আছে? তাহলে এই যোগটা তুমি একটু করে লিও, না করে দেবো বলো? 1.013 ইন্টু 10⁵ ছেড়ে দেয় করে দিই বাবা। আর এটা কত হয় তাহলে? 1 2 3 4, তার মানে 9.8 ইন্টু 10⁴। কাজ কর, 10⁴ কমন নিয়ে এলে, তাহলে 1.013 ইন্টু 10 প্লাস 9.8, 10⁴, তাহলে 1.013 সাথে 9.8 এই দুটো যোগ করতে হবে, তাহলে 1.013 প্লাস 9.8 কত হবে এটা? 10.813, 10.813। তার মানে এটা দাঁড়ালো কত? 1.0813 ইন্টু 10⁵ কত 5 পাস্কাল। এটা হচ্ছে আমার প্রেসার। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা এই জন্য দেওয়া ছিল, বায়ুর চাপটাকে তুমি যেন ধরো। চলো, কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 3টি সমান অংশে বিভক্ত করা হলে প্রত্যেক অংশে বল ধ্রুবক কত হবে? না তো প্রত্যেকটা অংশে বল ধ্রুবক 3K হয়। ক্লাসে বুঝিয়েছিলাম, করিয়েছিলাম, মনে করতে পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা, 0.18 ও 1.8 আপেক্ষিক দুটি তরলকে সমভাবে, সমভাবে মানে সম আয়তনে বলেছে, তা সম আয়তন যদি হয় তাহলে তো তুমি বার করে নিতে পারবা 0.8 প্লাস 1.2/2। না তো রেফার করো আমার ক্লাসে, আমার ক্লাসে দেখো এই অঙ্কটা করে দেওয়া আছে। 0.8 প্লাস 1.2 একটু আগে করলাম, সম আয়তনে কিভাবে করা হয়, সমভাবে বলেছে। হ্যাঁ, সমভাবে, সম আয়তনেই হবে, ঠিক আছে? ওকে, তো পথে গঠন ধর্ম কমপ্লিট হলো বাবা, অনেক অঙ্ক ছিল তো। চলো এবার আসছি আমরা দ্রবণে। প্রকৃত দ্রবণ, কোলয়েড ও প্রলম্বনের কণাগুলির আকার বৃদ্ধি ক্রম, সব থেকে কম প্রকৃত দ্রবণ, তারপর কোলয়েড, তারপর প্রলম্বন। তাহলে CBA, সি হবে, এই অপশনটা হবে লাল। দ্বৈতে বিস্তার মাধ্যম হলো, দ্বৈতে বিস্তার মাধ্যম কি? না তো দ্বৈতে বিস্তার মাধ্যম হচ্ছে, এটা হবে কঠিন, দ্বৈতে বিস্তার মাধ্যম কঠিন। উষ্ণতার ওপর, উষ্ণতার উপর কোন দ্রবণের, কইরে বাবা, ওজনের উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না? মোল পার লিটার, গ্রাম পার লিটার, মোল পার লিটার হবে। চলো, ইমালশনের উদাহরণ হলো দুধ, ইমালশনের উদাহরণ দুধ। চলো, অসম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে সম্পৃক্ত করা যায়? অসম্পৃক্ত দ্রবণকে প্রথমত তুমি তার মধ্যে এক্সট্রা দ্রাব্য যোগ করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারো, অথবা অসম্পৃক্ত দ্রবণকে যদি উত্তপ্ত করা হয় সেক্ষেত্রেও তাহলে পরে সম্পৃক্ত দ্রবণে পরিণত হতে পারে। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা কাকে বলা হয়? বইয়ে আছে ভাই, পেয়ে যাবি। তরলের কঠিনের দ্রাব্যতার ও উষ্ণতার প্রভাব লেখো, এটাও পাবি, বইয়ে আছে, সুন্দর করে দেখবি আছে। একটি প্রলম্বনের উদাহরণ লেখো। প্রলম্বনের উদাহরণ কি হতে পারে? যেমন কাদা জল, বৃষ্টির থেকে যে জল পড়ছে সেই জলটা মাটিতে পড়লে যে কাদা মাখা জল থাকে সেটা হতে পারে। আচ্ছা, NaCl এর দ্রাব্যতা লেখোর বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, NaCl এর দ্রাব্যতা লেখোটা কেমন হয় বলতো? উষ্ণতা অক্ষের সঙ্গে প্রায় সমান্তরাল, কারণ কি বলতো, উষ্ণতা বাড়লেও NaCl এর দ্রাব্যতা প্রায় একই থাকে। ওকে, আচ্ছা, স্তম্ভ মেলাও। NaCl দ্রবণ
কণার ব্যাস হবে 10⁻⁹ সেমি, এটা 1 হবে অবভিয়াসলি। কোলয়েড দ্রবণ এটা হবে। প্রলম্বন 3 হবে। স্টার্চের দ্রবণ অস্বচ্ছ হবে 2 1 4 3 1 2। কোলয়েডীয় দ্রবণ হলো এক প্রকার, আচ্ছা কোলয়েডীয় দ্রবণ হলো এক প্রকার, এটা হবে অসমসত্ব মিশ্রণ। কোলয়েড দ্রবণ ব্রাউনীয় গতি দেখায়, ব্রাউনীয়। রং ড্যাশ জাতীয় কোলয়েডের উদাহরণ, রং হচ্ছে তোমার কি জাতীয় কোলয়েড? সল, এটা এক প্রকারের সল হয়, হ্যাঁ কাইন্ড অফ সল হয়, তবে ডিপেন্ড করছে রংটা কি রং, তেল রং না জল রং, ঠিক আছে? এটা একবার বই থেকে ক্রস ভেরিফাই করে নিস তো, ঠিক আছে? এক প্রকারের সল হয়, সলিউশন কাইন্ড অফ। আচ্ছা, ড্যাশ প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়, ড্যাশ প্রয়োগ করে বীজ কেলাস, এটা কি? বীজ কেলাস প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়, তোর উষ্ণতা প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়, অনেক রকম প্রসেস আছে। আচ্ছা, দ্রাব্যতার সংজ্ঞায় ড্যাশের উল্লেখ করা আবশ্যক, উষ্ণতার উল্লেখ করা আবশ্যক। ক্লোরোফর্ম হলো একটি জৈব দ্রাবক, ক্লোরোফর্ম হলো একটি জৈব দ্রাবক। সত্য মিথ্যা? জলে গ্লোবাল সল্টের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় না, উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে বাড়ে তারপর তো আবার কমে যায়, তাহলে মিথ্যা হবে। জলে CO2 গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায়, সত্য, এটা সত্য হবে। প্রলম্বনে কণা থিতিয়ে পড়ে, এটাও সত্য হবে। ক্লোরোফর্ম ও কেরোসিন উভয়ই অজলীয় দ্রাবক, ট্রু, এটাও সত্য, ট্রু। আচ্ছা, তারপর টেস্ট টিউবে সম্পৃক্ত অসম্পৃক্ত এটা পারবি। জলের মধ্যে ডিএনএ কিভাবে দ্রবীভূত হয়, এসব লাগবে না, এসব কোশ্চেন আসবে না পরীক্ষায়। দ্রাব্যতার সংজ্ঞা, এটা খুব ইম্পর্টেন্ট বাবা, আমি প্রচুর বার এই কোশ্চেনটা করিয়েছি, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এ লাগবে না, এসব কোশ্চেন আসে না পরীক্ষা। এটা লাগবে, এই যে এগুলো পারবে, এটা বই আছে, চলো অঙ্কে আছে, ক্লাসেও করিয়েছি। বলে দেবো, 30°C তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 85, অর্থাৎ 30°C উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 85 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, এটা হচ্ছে তার গল্প। চলো একের দাগেরটা, একের দাগেরটা তো সোজা কোশ্চেন দিয়েছে, চল এটা পেজ চয়েস করে নি। আচ্ছা, এটার কি পিডিএফ চাই? এটার পিডিএফ তাহলে আমি আমার অ্যাপে দিয়ে দেবো, হ্যাঁ পিডিএফটা আমি অ্যাপে দিয়ে দেবো। যারা এখনো অ্যাপ ইনস্টল করিসনি, লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে আমাদের অ্যাপ আছে, সেই অ্যাপে যাও তোমরা, এবং সেই অ্যাপে গিয়ে অনেক ফ্রি স্টাডি মেটেরিয়াল আছে, টেস্ট আছে, সেই টেস্টগুলো দিতে থাকো, এবং আই হোপ তোমরা সেই অ্যাপটাকে ভালোবাসবে, এবং রেটিং দিও অবভিয়াসলি, যার যা প্রয়োজন আছে সেরকম মতো। ওকে, বেশি তো আমি কথা বলতে পারি না ব্যাপারে। আচ্ছা, একেরটা 60°C উষ্ণতায় 90 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 100 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত তৈরি করে দিল। আরে ভাই, আজব ব্যাপার তো, 100 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ যদি তৈরি করে দেয়, তাহলে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। তাহলে ওই উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের জলের দ্রাব্যতা কত? না তো 90, কারণ 90 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 100 গ্রাম জলে দ্রবীভূত হয়ে ও সম্পৃক্ত দ্রবণ তৈরি করেই দিচ্ছে, তাহলে 60 হচ্ছে তার দ্রাব্যতা। চলো দুয়েরটা, 10 লিটার NaOH দ্রবণে 60 গ্রাম NaOH দ্রবীভূত আছে, গ্রাম পার লিটারে বার করো। ওকে, ভেরি গুড। আচ্ছা, 10 লিটার, তার মানে লজিক্যালি আমি যদি দেখি, তাহলে 10 লিটার দ্রবণে NaOH আছে কত ভাই? 60 গ্রাম, ভেরি গুড। তাহলে 1 লিটার দ্রবণে কতটা আছে স্যার? না তো 1 লিটারে আছে 60/10, তার মানে কত হচ্ছে? 6, তার মানে অ্যান্সারটা হবে কত? 6 লিটার পার গ্রাম। এই কি বল লিখলাম, 6 গ্রাম পার লিটার, দেখছো, 6 গ্রাম পার লিটার। তাহলে 10 লিটার দ্রবণে 10 লিটার NaOH দ্রবণে 60 গ্রাম সোডিয়াম দ্রবীভূত আছে, গ্রাম পার লিটার থেকে গ্রাহ্যত্ব কত হবে? 6 গ্রাম পার লিটার হয়ে যাবে, ঠিক আছে? চলো তিনেরটা, 6.25 সোডিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করে দ্রবণের সঠিকভাবে আয়তন পাওয়া গেল 125 সেমি কিউব। এই দেখো, এবার সব সেমি কিউব ভরে দিয়েছে, বোঝো অঙ্কটা। আচ্ছা তুমি বলো, 1 লিটার মানে কি হয়? 1000 সেমি কিউব হয়, 1000 সেমি কিউব। আবার 1 লিটার মানেই কি রে? 1000 মিলিলিটার নাকি রে? তাই তো হয় 1 লিটার। তাহলে বেসিক্যালি 1 সেমি কিউব মানে কত বলতো? 1 মিলিলিটার। এটা হচ্ছে গল্প, বুঝতে পারলাম ব্যাপারটা, ঠিক আছে? তাহলে দ্রবণের শতকরা মাত্রা নির্ণয় করতে হবে, তাহলে শতকরা মাত্রা নির্ণয় করো। তাহলে তুমি 100 সেমি কিউবে বার করতে পারো, মিলিলিটার বার করতে পারো,
তাই না? ওকে, তাহলে বেসিক্যালি আমি কি লিখতে পারবো, 125 ml দ্রবণে দ্রবণে কি বলছে তোমার, সোডিয়াম ক্লোরাইড আছে 6.25 গ্রাম, 6.25 গ্রাম, তাই না? 125 ml দ্রবণে, তাহলে একে কত আছে? আর শতকরা বলেছে তোমাকে, শতকরা মাথায় রাখবে, শতকরা, শতকরা মানে লিটারে বার করলে হবে না, 100তে বার করতে হবে। তাহলে 100তে কত আছে? তাহলে একে কত আছে স্যার, 6.25 বাই 125, আর 100তে কত আছে তাহলে 6.25 ইন্টু 100 বাই 125, দ্যাটস এর অ্যান্সার। তাহলে 4 25 100, 5 25 125, পয়েন্ট তুলে দে, দুটো শূন্য, 5কে কাট, 5 12 60, 5 125, তার মানে কত হচ্ছে রে, এটাও কাটে তো রে, 5, এটা 4 4 4, তাহলে 5, তার মানে বেসিক্যালি কত হয়ে গেল বলতো, 5 গ্রাম পার মিলিলিটার, 5 গ্রাম পার মিলিলিটার। 100 ml, ও সরি, শতকরা মাত্রা হচ্ছে 5 গ্রাম পার, শতকরা মাত্রা 5 গ্রাম পার মিলিলিটার। 1 মিলিলিটার কেন, 100 ml আসে 5 গ্রাম, তাই শতকরা মাত্রা হচ্ছে 5%, ঠিক আছে? শতকরা মাত্রা 5%, মানে 100 ml 5 গ্রাম দ্রবীভূত আছে, সিম্পল কথা স্যার, 100 ml 5 গ্রাম দ্রবীভূত আছে। চলো চারেরটা, 1 লিটার আয়তনের একটি দ্রবণে 90 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, ভেরি গুড। 1 লিটার আয়তনের একটি দ্রবণে 90 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, তাহলে মোল পার লিটার, আগে গ্লুকোজের সংকেত বল, গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কত না, তো গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, এবার এর আণবিক ভর বার কর। আচ্ছা, C6H12 মানে 12 গুণিত 6 প্লাস 1 ইন্টু 12 প্লাস 16 ইন্টু 6, কত হয় বেটা, 72 প্লাস 12 প্লাস 96, তাহলে 72 12 84, তার মানে 180 হয়। তাহলে গ্লুকোজের আণবিক ভর পেলি তো 180। এবার 1 লিটার আয়তনে আছে 90 গ্রাম, তাহলে 90 গ্রাম গ্লুকোজের মোল কত, সমান, তাহলে 90 গ্রাম বাই 180 গ্রাম, এটা হচ্ছে তার মোল, সমান কত হচ্ছে রে, 0.5 মোল, নাকি রে? 90 গ্রাম গ্লুকোজের মোল এইভাবে বার করবো তো, নাকি? শিখিয়েছিলাম ক্লাসে বহু কাল আগে, মনে করে দেখ, যারা দেখিস না তারা ভিডিও দেখলে, মোলের ধারণার ভিডিও দেখ, সুন্দর করা আছে। এবার দেখো মোল পার লিটার, আরে আছেই তো 1 লিটারে, তাহলে 1 লিটারে আছে কত স্যার, 0.5 মোল, তাহলে ওর অ্যান্সার কত হবে স্যার, 0.5 মোল পার লিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 0.5 মোল পার লিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। 36°C উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 45, ভেরি গুড। ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করলে কত পরিমাণ জলের প্রয়োজন? তাহলে দেখ, ওই উষ্ণতাতে বলছে, তাহলে 45 মানে কত লাগবে, 100, তাহলে ভালো করে বোঝ, ভালো করে বোঝ, তাহলে 45 গ্রাম লবণ সম্পৃক্তভাবে দ্রবীভূত হচ্ছে কত গ্রামে বলতো, 100 গ্রামে, ভালো করে বোঝ, 100 গ্রামে। দ্রাব্যতা বলেছে তো, দ্রাব্যতা মানে 100 ml হয়, কিন্তু 100 গ্রামে হয়, তাহলে 45 যদি দ্রাব্যতা হয়, তার মানে 45 গ্রাম দ্রবীভূত 100তে, কিন্তু আমার প্রশ্ন 45-এ বলছে না, ও বাটা বলছে 36-এ, তো চলো 36-এ বার করো, তাহলে 1 গ্রামে বার করো আর 36 গ্রামে বার করো, তাহলে 1 গ্রামে কত হবে স্যার, 100 বাই 45, 36 গ্রামে কত হবে, 36 ইন্টু 100 বাই 45, 5 9 45, 4 9 36, 5 20 100, তাহলে কত লাগবে রে, 80 গ্রাম জল লাগবে, তাহলে বেসিক্যালি 80 গ্রাম জল লাগবে, তাহলে আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আই হোপ দ্রবণটাও ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। ওকে, এবার আছে কার্যক্ষমতা শক্তি। নেক্সট, 10 কেজি ভরের একটি বাক্সকে 5 নিউটন বলের সাহায্যে 3 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ করতে হবে, তাহলে বল গুণিত সরণ 5 3 15 15 জুল। দুটি বস্তুর গতিশক্তি সমান, কিন্তু তাদের ভরের অনুপাত হচ্ছে 4:9 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? তাহলে ভালো করে দেখ, তাহলে বলছে গতিশক্তি সমান, আচ্ছা বল, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা p²/2m, বহুবার ক্লাসে করেছিলাম, তার মানে p² = 2m × e, এভাবেও আমরা লিখতে পারবো,
2E × m। এবার দেখ গতিশক্তির কি কোনো পরিবর্তন হচ্ছে তুই বল। গতিশক্তির তো পরিবর্তন হচ্ছে না স্যার, গতিশক্তির পরিবর্তন হচ্ছে না, সমান। তার মানে আমরা এইভাবে লিখতে পারবো স্যার p1² / p2² মানে কত হবে m1/m2। কেন বলতো 2E কেটে যাবে। এবার তোকে m1 আর m2 অনুপাতটা দিয়ে দিয়েছে কত বলতো 4:9। তাহলে m1/m2 4/9 বসা। তাহলে 4/9 মানে কত রে বেটা p1² / p2²। তাহলে p1/p2 সমান কত হবে স্যার 2/3। দ্যাটস উড বি आवर आंसर 2:3। ঠিক আছে, চল। প্রদত্ত কোনটি ক্ষমতার একক নয়? তাহলে ক্ষমতার একক নয়, এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। বি, এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলো। ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি -2 mgh। ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা, ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বোচ্চ সকল বিন্দুতে সমান। এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ হবে √2mE। একটি নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় থাকা কোনো বস্তুর স্থিতিশক্তি 200 জুল। ভেরি গুড। বস্তুটিকে ছেড়ে দেওয়ার কিছু সময় পর স্থিতিশক্তি হলো 120 জুল। ওই সময় বস্তুর গতিশক্তি হবে 80 জুল। কি করে পেলি তুই? আরে মোট শক্তি তো ধ্রুবক, ঠিক আছে, ওকে। 40 কেজি ভরে একটি বালক 10টি সিঁড়ি উঠে উঠলো, প্রতি সিঁড়ি উঠে 10 মিলে কার্য কত? তাহলে কার্য কত হবে স্যার? না তো কার্য সমান বল ইন্টু সরণ। বল কত? 40। সরণ কত? আচ্ছা 40 ইন্টু জি। জি কত হবে? আচ্ছা জি কে তুই 10 ধরে নে। আচ্ছা 9.8 ধর, জানি না আমি কি দিয়েছি ওরা। আচ্ছা এই হলো। আর উচ্চতা কত? 10টা সিঁড়ি উঠেছে, প্রত্যেকটা সিঁড়ি 10 মিটার করে, তার মানে সে 100 সেমি উঠেছে। 100 সেমি মানে কত রে? 1। তাহলে 40-এর সাথে 9.8 গুণ কর, তাহলে যা হবে দ্যাটস ইউর অ্যান্সার। 40 ইন্টু 9.8 দ্যাট মিনস 392। সো এটা হচ্ছে 392 জুল। কোন বস্তুর ভরবেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? ভালো করে দেখ, ই সমান হাফ mv²। তাহলে ভরকে যদি দ্বিগুণ করিস 2 হবে, বেগকে দ্বিগুণ করলে 4 হয়ে যাবে, স্কোয়ার আছে। তাহলে মোট কত হয়ে যাবে বলতো? 8 গুণ 4 2 8, 8 গুণ হয়ে যাবে। ঠিক আছে, প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে কি রে? পাওয়ার মানে কি হয়? কৃতকার্য বাই সময়। তাহলে কৃতকার্য কত স্যার? 90 লিটার মানে কি 90 কেজি? হ্যাঁ স্যার 90 কেজি। এম জি, জি মানে কত স্যার? 9.8, 9.8 লিখলাম। আর উচ্চতা কত স্যার? 20 মিটার। এটা মানে কি বলতো? mgh, কৃতকার্য। আর সময় মানে কত স্যার? সময় তো বলেছে প্রতি মিনিট, প্রতি মিনিট মানে 60। দেখ ফর্মুলা দেখ, ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়। তাহলে আমি এখান থেকে কৃতকার্য বার করলাম mgh দিয়ে, ঠিক আছে। তাহলে 90 ইন্টু 9.8 ইন্টু 20, আর তাকে ভাগ করবো আমরা 60 দিয়ে, তাহলে 294। তাহলে ক্ষমতা হচ্ছে 294 ওয়াট। ওকে, নেক্সট। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হয় আর্গ। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? না তো স্যার জুল ও আর্গের মধ্যে সম্পর্ক 1 জুল সমান 10⁷ আর্গ। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য হচ্ছে 0। কোন বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? জীবনে হবে না। আকৃতি পরিবর্তনের জন্য বস্তুর শক্তি একটি উদাহরণ দাও। যেমন স্প্রিংকে সংকুচিত করা। 6টা। বস্তুর উপর বল প্রয়োগ হয়েই কার্য হবে? না, কোনোদিন নয়। বল প্রয়োগ করলে কার্য হতেও পারে, নাও হতে পারে। বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? বাঁধের জলে থাকে স্থিতিশক্তি সঞ্চিত। বাম স্তম্ভ ডান স্তম্ভ। কার্য মানে কত স্যার? এফ ইন্টু এস, তাহলে এটা হবে 1। ক্ষমতা মানে কত? এফ বি, এটা হবে 2। গতিশক্তি মানে হাফ mv², 3। আর অভিকর্ষীয় মানে হচ্ছে 4। আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ। কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। গতির জন্য কার্য করার সামর্থ্যকে গতিশক্তি। আচ্ছা, কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি, তাহলে এটা তো 4 হবে। ঋণাত্মক কার্য হলো বলের দ্বারা কার্য। ঋণাত্মক কার্য হলো বলের দ্বারা কার্য। শক্তিকে কার্যের এককেই প্রকাশ করা যায়। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, এটা হবে 1000। হ্যাঁ, 1000। অবাধে পতনশীল বস্তুর ড্যাশ শক্তি বৃদ্ধি পায়, গতি শক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি কমে যায়।
মোট শক্তি ধ্রুবক থাকে কিন্তু। বল ও সরণের মধ্যবর্তী কোণ ড্যাশ হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে। ওয়াট হলো শক্তির ব্যবহারিক একক, মিথ্যা, ক্ষমতার হয়। কার্য করার সামর্থ্য হলো ক্ষমতা, মিথ্যা। প্রতিমিত বল প্রয়োগে কোনো কার্য হয় না, সত্য। স্থিতিশক্তি ও গতিশক্তির মিলিত রূপকে যান্ত্রিক শক্তি বলা হয়, সত্য। 1 সেকেন্ডে 1000 জুল কার্য করার ক্ষমতাকে 1 কিলোওয়াট বলে, সত্য। এই যেখানে যে কোশ্চেনগুলো দেখছো 2 মার্কসের, একটা কোশ্চেন করানো হয়নি এরকম কিছু নাই, সমস্ত কিছু ক্লাসে করানো হয়েছে তোমাদের। সেই জন্য এখন আমি এখানে বলছি না, আমি এখানে আজকে ফোকাস করছি শুধুমাত্র শর্ট কোশ্চেনের এবং অঙ্কের জন্য। যদি তোমাদের কোনো জায়গায় ডাউট হয়, ঠিক আছে, তো আমাকে বলতে পারো, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কমেন্ট সেকশনে বলো, আমি চেষ্টা করব তোমার যদি পরীক্ষা লেট হয় তাহলে আমি আজকালে বলে দেবো। নেক্সট, আচ্ছা, দীর্ঘ উত্তর ভিত্তিক কোশ্চেনগুলো দেখবে সবই করা আছে, এগুলো সবই মোটামুটি করা, ঠিক আছে, যেটা পারবেন আমাকে জিজ্ঞেস করবেন। আমি অঙ্কে আসছি। হ্যাঁ, চলো, বলছে 16 কেজি ভরের একটি ছেলে 20 কেজি ভরের একটি ট্রলির ওপর দাঁড়িয়ে আছে। ট্রলিটি 4 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে চলছে। তাহলে দেখো, প্রথমত মোট ভর, আচ্ছা বাদ দে, আগে কি বলেছে, 16 কেজি ভরেটি বলে 20 কেজি ভরের একটি ট্রলির উপর দাঁড়িয়ে আছে, ট্রলিটি প্রাথমিক বেগ, তাহলে ইউ বলেছে আমাকে 4 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে চলছে, 16 মিটার যাবার পর থেমে যায়। আচ্ছা, 16 মিটার গেল, দিয়ে থেমে গেল, মানে অন্তিম বেগ 0। তাহলে চোখে একটা জিনিস ভাসছে, কি ভাসছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। তাহলে ভি স্কোয়ার সমান যদি ইউ স্কোয়ার মাইনাস 2s হয়, তাহলে ভি কত, 0 স্কোয়ার সমান ইউ কত, 4 স্কোয়ার মাইনাস 2, এ কত বার করব, আর এস কত, 16। তার মানে 32a সমান 16, এ সমান 16/32 সমান হাফ, মানে হচ্ছে 0.5। তাহলে এ হলো 0.5 বাই মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ হলো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এ হলো আমার 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, নেক্সট, তাহলে এ তো হলো ত্বরণ হলো। এখন আমাকে বলছে ট্রলির ওপর কৃতকার্য এবং ছেলেটি দ্বারা, তাহলে যখন ছেলের কথা বলবো তখন শুধু 16 কেজি ভরের ছেলের কথা বলবো, আর যখন ট্রলির কথা বলবো তখন 16 + 20 টোটালটার কথা বলবো। তাহলে ট্রলিটা আগে বার করছি। ট্রলি যখন বার করব, তার মানে বল কত কাজ করবে, তাহলে বলটা হচ্ছে কত, তাহলে এফ সমান কত, এম এ, তাহলে এম ইন্টু এ, তাহলে এম কত হবে স্যার, 16 + 20, আর এ কত পেয়েছেন আপনি, হাফ। তাহলে 16 + 20 কত, 36, হাফ মানে কত, 18 নিউটন। তাহলে কার্য কত হবে, তাহলে 18 নিউটন ইন্টু সরণ, সরণ কত, তোমাকে দেখো কোশ্চেনে সরণ বলে দিয়েছে, ও সরি, সরণ তো এখানে লিখেই রেখেছি 16, তাহলে 18 ইন্টু 16, তাহলে 18 ইন্টু 16 করলে কত হয়, 18 ইন্টু 16, তাহলে 288, তাহলে এটা হবে 288 জুল। আর যখন শুধু বালকের কথা বলবো, শুধু বালকের কথা বলবো, তখন এমটা হয়ে যাবে কি বলতো, শুধুমাত্র বালক 16 কেজি, তখন এফ হবে 16 ইন্টু হাফ, মানে 8 নিউটন। তাহলে কার্য হবে স্যার 8 ইন্টু, সরি, 8 ইন্টু সরণ কত, 16, তাহলে 6 8 38, 8 থেকে 4, 8 4, 128 জুল, দ্যাটস উড বি আনসার। তাহলে এই কেস দুটো আমরা মোটামুটি পেলাম, ঠিক আছে, আই হোপ বুঝতে পারলাম। চল, তাহলে বাধাহীনভাবে 100 গ্রাম ভরের একটি বস্তু কোনো উঁচু স্থান থেকে পড়তে থাকলে পতন আরম্ভের 5 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত হবে। তাহলে দেখ দুয়েরটা, তাহলে উঁচু স্থান থেকে যখন পড়ছে তখন তার প্রাথমিক বেগ 0, 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে তার বেগ কত বার করবে।
তাহলে ভি কত স্যার? ভি সমান তো ইউ প্লাস জিটি। জিটি কেন রে? ত্বরণ এ, এ মানে তো জি এখানে। তাহলে জি কত স্যার? জি তো 9.8 আর টি কত 5 মানে কত 49 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি। তাহলে গতিশক্তি বার করতে বলেছে। তাহলে গতিশক্তি কত? তাহলে গতিশক্তি হচ্ছে স্যার হাফ এম ভি স্কোয়ার। এম কত? এম বলেছে 100 গ্রাম। তাহলে গ্রামকে তো আমাকে কেজি করতে হবে। তাহলে হাফ ইন্টু 100 গ্রামকে করলাম কেজি, আর ভি স্কোয়ার মানে 49 ইন্টু 49। এই গুণ করা তো বিশাল টাফ, হয়ে যাবে। তার মানে 49 ইন্টু 49, ক্যালকুলেটার, 49 ইন্টু 49 ইকুয়াল টু 2401 ডিভাইডেড বাই 2 আর ডিভাইডেড বাই 10। তাহলে 120.05। তাহলে 120 লিখলাম, 120 জুল। ঠিক আছে, চলো এটা কত দাগ হলো রে? 2 এর দাগ, 3 এর দাগ। 10 মিটার উঁচু থেকে অবাধে পতনশীল 10 কেজি ভরের বস্তুর ভূমিতে আঘাতের আগের মুহূর্তে গতিশক্তি, আর আগের মুহূর্তের গতিশক্তি মানে পুরোটাই স্থিতিশক্তি। তাহলে ভূমিতে আঘাত করার আগের মুহূর্তের যে গতিশক্তিটা হবে সেটা পুরোটাই তার স্থিতিশক্তি হবে। তাহলে স্থিতিশক্তি মানে কত? mgh। 10 কেজি, জি মানে 9.8 আর এইচ কত? 10 মিটার। আমার যত মনে পড়ছে 10 কেজি 10 মিটার, 10 কেজি 10 মিটার। তাহলে কত হলো? 980। 100 ইন্টু 9.8, 980 জুল। দ্যাটস দ্য আনসার। ঠিক আছে, কারণ ভূমিতে পড়ার আগের মুহূর্তের স্থিতিশক্তিটা তার গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়, সেজন্য এটা হবে। ঠিক আছে, চল চারেরটা। একটি বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা পরিবর্তন কত হবে? ঠিক আছে, গতিশক্তি 300% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা পরিবর্তন, ভর একই থাকছে, এম চেঞ্জ হচ্ছে না। চলো তাহলে আমাকে বলেছে গতিশক্তি 300% বৃদ্ধি পেলে। আচ্ছা বলো, ই সমান পি স্কোয়ার বাই 2m, এই তো ফর্মুলা। তাহলে গতিশক্তি 300% বাড়ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো স্যার? আমরা লিখতে পারবো p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার। এভাবে কি লিখতে পারবি? p2 স্কোয়ার বাই p1 স্কোয়ার। m তো কনস্ট্যান্ট, একটু আগে লিখেছিলাম, তাহলে কত লিখবো? e2 বাই e1, e2 বাই e1। এখন অন্তিম গতিশক্তি যদি দেখিস সেটা হচ্ছে 300% বাড়ছে। তাহলে ধর e1 সমান e, তাহলে e2 কত হবে বলতো? না তো প্রাথমিক গতিশক্তি e, আর 300% বাড়ছে মানে 300/100 ইন্টু ই, ঠিক তো? তার মানে e2 সমান অ্যাকচুয়ালি কত হলো? 4e। বসা, তাহলে 4e বাই ই, এই হলো গল্প। তাহলে p2 স্কোয়ার বাই p1 স্কোয়ার মানে এটা এলো। অতএব p2 বাই p1 কত হবে? তাহলে স্যার স্কোয়ার রুট করে দিন, 4-এর স্কোয়ার রুট মানে বর্গমূল। তাহলে কত হবে স্যার? 2। তাহলে p2 সমান 2p1, এটা দাঁড়ালো। p2 সমান 2p1 দাঁড়ালো। এখন তাহলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন কত হলো? না তো p2 মাইনাস p1। p2 কত রে? 2p1 মাইনাস p1 মানে কত? p1। তাহলে শতকরা পরিবর্তন সমান p1 বাই p1 ইন্টু 100%। তাহলে কত হয়ে গেল? 100%। তার মানে ভরবেগকে 100% বাড়ালে পরে শতকরা পরিবর্তন জানিস, পরিবর্তন বাই ইনিশিয়াল মানে প্রাথমিক বাই 100 ইন্টু 100% হয়, তাই না? শতকরা বানাতে জানিস তো, এভাবে বানা যে p1 ভরবেগের বৃদ্ধি হয় p1, একে বৃদ্ধি কত হয়? p1 বাই p1। 100তে বৃদ্ধি কত হয়? p1 বাই p1 ইন্টু 100। একই ব্যাপার। ঠিক আছে, চল এটা বোধহয় 4-এরটা হলো। চল 5-এরটা। 40 কেজি ভরের একটি বালক 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে, তাহলে বল টোটাল ভর কত? এটা 4 হলো। 5-এরটা করাচ্ছি। তাহলে ভর হলো কত? 40 প্লাস 10 সমান কত হবে? না তো স্যার
50 কেজি, 40 + 10 মানে 50 কেজি। ঠিক আছে, 50 কেজি হলো। 1 মিনিটে 10 মিটার উঁচু ছাদে উঠলো। তাহলে 1 মিনিটে মানে 60 সেকেন্ড, 10 মিটার ছাদে উঠলো। তাহলে কি জানতে চাইছে? ক্ষমতা। তাহলে স্যার ক্ষমতা মানে কত? কৃতকার্য বাই সময়। তাহলে এখানে কৃতকার্য তোমার কত? mgh/t। m কত? 50, g কত? 9.8, h কত? 10, টাইম কত? 60। তো যদি পুরো ক্যালকুলেশনটা করি, তাহলে 50 ইন্টু 9.8 ইন্টু 10 ইকুয়াল টু ডিভাইডেড বাই 60, 81.66 ওয়াট। আরবার ক্রস ভেরিফাই করে নিই। 50 ইন্টু 9.8 ইন্টু 10 ইকুয়াল টু ডিভাইডেড বাই 60। হ্যাঁ, ঠিক আছে। 5এরটা হলো। তাহলে চলো 6এরটা। 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 16 জুল, ভরবেগ কত? তাহলে এখানে করে দিচ্ছি। 2 কেজি গতিশক্তি, ভরবেগ কত? ফর্মুলা কি বাবা? তাহলে ফর্মুলা পি সমান কত স্যার? √2me। তাহলে √2 ইন্টু 2 ইন্টু 16, তার মানে 2 2 4 4 সালে 64। তার মানে স্যার পি মানে √64 মানে পি সমান হচ্ছে 8, তার মানে 8 কেজি মিটার পার সেকেন্ড। তাই ভরবেগ অ্যান্সারটা হবে 8 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগটা হবে আমার কত? 8 কেজি মিটার পার সেকেন্ড। চলো 7এরটা। একটি পাম্পের ক্ষমতা 1 কিলোওয়াট। ঠিক আছে, একটি পাম্পের ক্ষমতা 1 কিলোওয়াট। এই পাম্পের সাহায্যে 10 মিটার উপরে থাকা 1000 লিটার ট্যাঙ্কে ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে ক্ষমতা দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে, আর ভর দিয়েছে। তাহলে ক্ষমতা দিয়েছে 1 কিলোওয়াট, ভর দিয়েছে 1000 লিটার। আচ্ছা, 1000 লিটার মানে তো 1000 কেজি। আর উচ্চতা কত দিয়েছে? উচ্চতা দিয়েছে 10 মিটার। উচ্চতা দিয়েছে 10 মিটার। আমাকে সময় জানতে চাইছে, বলো কি ফর্মুলা হবে? এই এই ফর্মুলা। তাহলে ক্ষমতা মানে mgh/t। m কত? 1000, g কত? 9.8, h কত? 10, t কত? জানি না স্যার। p মানে কত? 1 কিলোওয়াট। চলুন স্যার 1 বসিয়ে দিই। না, কিলোওয়াট আছে, কিলোওয়াটকে কি করতে হবে তোকে? 1000। তার মানে 1000 1000 কেটে গেলে টি সমান পড়ে থাকছে 98। তার মানে 98 সেকেন্ড। দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। দেখে লিস, একবার ক্রস ভেরিফাই করে লিস। চল 7এরটা হলো। তাহলে 8এরটা। 100 গ্রাম ভরের একটি গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ এত হলে গতিশক্তি কত? এবার পারবি? চল এটা রেখে দিচ্ছি তোদের জন্য। ফর্মুলা কি হবে বলতো? ই সমান p²/2m। চল, ই সমান p²/2m, এই ফর্মুলা দিয়ে 8এর অঙ্কটা করবি। হ্যাঁ, চল 9এরটা। একটি বস্তুর ভর 20 গ্রাম, এত বেগ, অপর একটি বস্তুর ভর এত, বস্তুদের গতিশক্তির তুলনা করে। আর m1 v1 m2 v2 দিয়ে দিয়েছে, তাই না? 20 10 40 5, মাথায় রাখ 20 10 40 5। তাহলে 20 10 40 5, তাহলে 20 10 40 5 একক বসিয়ে দে। একক কি আছে? না তো গ্রাম আর সেমি পার সেকেন্ড কোথায়? দেখ, গ্রাম আর সেমি পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে গ্রাম মিটার পার সেকেন্ড, গ্রাম মিটার পার সেকেন্ড। এখন ই মানে তুই কি জানিস? ই মানে তো তুই জানিস হাফ এম বি স্কোয়ার। তাহলে E1/E2 সমান কত হবে? তাহলে হাফ হাফ তো কেটে যায়। তাহলে স্যার m1/m2 ইন্টু v1/v2 হোল স্কোয়ার। তাহলে স্যার 20/40 ইন্টু 10/5 হোল স্কোয়ার। 2, দেখ ঠিক করলাম তো? 20 40 10 5, 20 10 40 5। ঠিক আছে, 10কে 5 কাটলে 2, তাহলে হাফ ইন্টু 4 মানে কত? 2। তাহলে E1/E2 সমান 2। ঠিক আছে, চল 8এরটা হলো। 9এরটা হলো। 10এরটা।
15 মিটার/সেকেন্ড গতিবেগে ছুটে আসা একটি টেনিস বলকে র্যাকেট দিয়ে বিপরীত দিকে 20 মিটার/সেকেন্ড বেগে ফেরত পাঠানো হলো, তাহলে V1 V2 দেয়। তাহলে V1 হচ্ছে 15 মিটার/সেকেন্ড, তাহলে V1 কত বলেছে তোকে? না তো V1 বলেছে 15 মিটার/সেকেন্ড। এক মিনিট, ওকে, তোকে V1 বলেছে 15 মিটার/সেকেন্ড আর V2 বলেছে কত? 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ড। এবার গতিশক্তির পরিবর্তন। আচ্ছা, গতিশক্তির পরিবর্তন মানে কি রে? হাফ এম V2 স্কোয়ার মাইনাস হাফ এম V1 স্কোয়ার। এই গতিশক্তির পরিবর্তন তোকে বলেছে 8.75 সমান, তাহলে হাফ আর এম কে কমন নিলাম, V2 স্কোয়ার মানে কত? 20 স্কোয়ার, তার মানে কত হলো? 400 মাইনাস V1 মানে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে কত? 225, তাহলে কত হলো স্যার? তাহলে 8.75 কে 2 দিয়ে গুণ কর, 17.5 এম ইন্টু, তাহলে 400 থেকে 225 বাদ দিলে কত হয়? 175। 10 থেকে 5 বাদ দিলে 5, থেকে 1 3, 10 থেকে 3 বাদ দিলে 7, 4, 175। তাহলে এম কত আসছে? 17.5/175, পয়েন্ট তুলে দে 10, তার মানে 0.1 কেজি। কেজি কেন হলো? কারণ সব মিটার এসে আছে। এম বেরোলো 0.1 কেজি। তাহলে বলছে ভরবেগের পরিবর্তন। এবার দেখ, যেদিকে আসছিল তার অপোজিটে যাচ্ছে, তাই এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হবে কত? mv2 প্লাস mv1, এটা মাথায় রাখবি। অপোজিটে যাচ্ছে বলে ভরবেগের পরিবর্তনটা যোগ হবে, ঠিক আছে? ওকে, তাহলে বিপরীত দিকে পাঠিয়েছে বলে যোগ হবে, তাই না? তাহলে কত হবে? 0.1 ইন্টু ইন্টু, তাহলে কত কত দিয়েছিল? 20 প্লাস 15, তাহলে 35/10 মানে কত? 3.5 কেজি মিটার/সেকেন্ড, ঠিক আছে? তাহলে কার্যক্ষমতা শক্তির মোটামুটি করিয়ে দিলাম, ঠিক আছে? কার্যক্ষমতা শক্তি কমপ্লিট হলো। এবার আমরা করাবো মোলের ধারণা। আচ্ছা, অ্যাসিড খাড়লার মতো তোরা পারবি হয়তো, এটা মোলের ধারণা, তাই তো? চল মোলের ধারণা করাবো। অ্যাসিড খাড়লার মতো তোরা পারবি নিজেরাই, তাই আমি আর যাচ্ছি না। কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? দেখ, 1 গ্রাম O2, 1 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন। যদি দেখিস অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, ফ্লুরিন অনেক বেশি, নাইট্রোজেন কত হয়? নাইট্রোজেনটা 28, আর ফ্লুরিনেরটা মোটামুটি 18 হয় সম্ভবত, ঠিক আছে? তো এখন 1 গ্রাম হাইড্রোজেন কত? 2, তার মানে এটাতে সব থেকে বেশি হবে 2 গ্রাম যেহেতু আছে। কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি? আচ্ছা, 18 গ্রাম H2O, 18 গ্রাম O2, 32, 44, CH4, 18 গ্রাম CH4। CH4 আণবিক ভর কত? 16, তাহলে এটা হবে ডি। নাইট্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর কত? না তো একটি পরমাণুর প্রকৃত ভর না তো 14U হয়। 114 কেন লিখে রেখেছে? না তো 14U, হ্যাঁ, এটা হয় আনসার। 2 মোল অ্যামোনিয়ার ভর 34 গ্রাম। 2 গ্রাম অণু অক্সিজেন গ্যাসের এসটিপিতে আয়তন 44.8 লিটার। 1 মিলিমোল ইলেকট্রন বলতে কতগুলি ইলেকট্রনকে বোঝায়? না তো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার, মিলি বলেছে 20। কিরূপ যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি ব্যবহৃত? আয়নীয় যৌগের ক্ষেত্রে। কোন গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের সমান হয়? নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন। এসটিপিতে 2.8 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হয়? না তো 2.24 লিটার, এটা হবে 2.24 লিটার, হ্যাঁ। আচ্ছা, অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? অক্সিজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 16U, বা এইভাবে লিখতে পারো 16 ইন্টু 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি, দুটো হবে।
নেক্সট, নিয়ন অণুতে পরমাণুর সংখ্যা 1, এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাসে মোট পরমাণুর সংখ্যা। আচ্ছা, অ্যামোনিয়া 4, এটা হবে ডি। 28 গ্রাম নাইট্রোজেনে গ্রাম পরমাণুর সংখ্যা, এটা হবে 3। আর 2 মোল প্রোটন কণার সংখ্যা, এটা হবে 4। ড্যাশ সংখ্যাকে অ্যাভোগাড্রো দ্বারা প্রকাশ করা হয়, এটা হবে অ্যাভোগাড্রো। H2SO4 এর আণবিক ভর কত? 98। অধিকাংশ মৌলের পারমাণবিক ভর সংখ্যা হয়। 8 গ্রাম হাইড্রোজেনের গ্রাম পরমাণুর সংখ্যা 4। অ্যাভোগাড্রোর সংখ্যার মান 6.022, এটা ঠিক আছে, সত্য এটা, হ্যাঁ, দেখে ভুল লাগতে পারে, সত্য, পয়েন্টটা দেখ ঠিক বুঝতে পারবি। 0.5 মোল নাইট্রোজেন অণুতে 6.022 সংখ্যক এ নাইট্রোজেন পরমাণু আছে, ঠিক, সত্য। 6C12 এর একটি পরমাণুর ভর 6U, ঠিক না, ভুল, এটা মিথ্যা। 4 গ্রাম হিলিয়াম ও 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যার সমান, ঠিক না, মিথ্যা। চলো অঙ্কে আসি। প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 গ্রাম সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? চলো এটা বার করি। নেক্সট, তাহলে 4 গ্রাম সালফার ডাই অক্সাইড, তাহলে SO2 মানে কত রে? SO2 মানে হচ্ছে সালফার হচ্ছে 32, অক্সিজেন 16 গুণিত 2 মানে কত? 64। তার মানে বেসিক্যালি 64 গ্রাম SO2 এর আয়তন 22.4 লিটার। একে কত আর 4 গ্রামে কত? তাহলে একে কত হবে? 22.4 বাই 64, 4-এ কত হবে? 22.4 ইন্টু 4 বাই 64। এই ভাগটা একটু করে নিও, এত লিটার অ্যান্সার হবে। উপাদান কণার সংখ্যা গণনা করো। 46 গ্রাম সোডিয়াম পরমাণু, আচ্ছা বল, দু একটা করাচ্ছি। 23 গ্রাম সোডিয়াম পরমাণুতে পরমাণুর সংখ্যা কত রে? এটাই না, 23 গ্রাম সোডিয়ামে পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে বলতো 46 গ্রামে কত হবে? দ্বিগুণ হয়ে যাবে স্যার, তাহলে 12.044 ইন্টু 10⁻23, ঠিক আছে। আর 4 গ্রাম অক্সিজেন অণু, 4 গ্রাম অক্সিজেন অণু, তাহলে 32 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত? এটাই না, একে কত আর 4 গ্রামে কত? চলো বার করে নাও, একক নিয়ম, বাস, এসব অঙ্ক আর লাগে নাকি? হয়ে গেল, তাহলে 1 2 হলো। 3-টা 51 গ্রাম অ্যামোনিয়ার গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করা হচ্ছে। অ্যামোনিয়ার আণবিক ভর বার করো, কত হবে? এটা 3। NH3 এর আণবিক ভর কত? না তো 14 প্লাস 1 গুণিত 3, তাহলে কত হলো? 17 গ্রাম। তাহলে গ্রাম অণুর সংখ্যা কত হবে? ক্লাসে কিভাবে পড়িয়েছিলাম, গ্রাম অণুর সংখ্যা মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর, মানে কত হয়ে গেল? 3, তাহলে এটা হচ্ছে 3। এতে অণুর সংখ্যা কত? তাহলে অণুর সংখ্যা কত হবে? না তো অ্যাভোগাড্রোর সংখ্যা তার সঙ্গে 3 গুণ, কারণ এটাই তো মূল সংখ্যা না, এটাই মূল সংখ্যা। তাহলে 18.066, চলো হয়ে গেল 4টা। 2 মিলিমোল জলে H2O অণু কত আছে? ক্লাসে এগুলো সব পড়িয়েছিলাম, ক্লাসে কেউ ধ্যান দাও না, না খারাপ ওই জায়গাটাই লাগে। আর পরীক্ষার আগে সবাই বলো যে স্যার এটা করে দিন, ওটা করে দিন, এটা করে দিন, ওটা করে দিন, কিন্তু সব করানো হয়, তখন ক্লাসে মন দাও না। 2 মিলিমোল জলে H2 অণুর সংখ্যা কত? তাহলে H2 এর আণবিক ভর কত? 18 গ্রাম। তাহলে 18 গ্রামে জলে অণুর সংখ্যা কত? দেখো ক্যালকুলেশনগুলো করে নিও, আমার একটু পড়ানো আছে বলে আমি ক্যালকুলেশনগুলো করছি না। একে কত? 2 মিলিমোল। তাহলে মোল যেহেতু দিয়েছে, তাহলে গ্রামে আসবো না, কি লিখবো? 1 মোল। তাহলে 1 মোলে যদি এটা হয় 2 মিলিমোল, 2 মিলিমোল মানে কত রে? এত মোল, তাহলে কত হবে? 2 ইন্টু 10⁻³ ইন্টু এটা হবে, তাই না? তাহলে 12.044 ইন্টু 10⁻20, এটা হবে। এবার হাইড্রোজেন
পরমাণু কটা আছে? আচ্ছা H2 তে হাইড্রোজেন পরমাণু আছে কটা? দুটো। যেহেতু দুটো আছে তাহলে H পরমাণুর সংখ্যা 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে। তাহলে H পরমাণুর সংখ্যা 12.044 × 10⁻20 ছিল, তার সাথে কত গুণ করবি? 2। আর যদি অক্সিজেন পরমাণু বলে তাহলে অক্সিজেন পরমাণু হবে, ক্লাসে করেছিলাম এটা, মনে করে দেখ তোরা, যেটা ছিল সেটাই, কারণ এক আছে H2O, ও একটা, পাঁচেরটা। 22 গ্রাম CO2 থেকে 10⁻21টি অণু অপসারণ করলে কতগুলি CO2 অণু পড়ে থাকবে? চল 22 গ্রাম CO2 থেকে অণুর সংখ্যা বার কর। তাহলে তুই বল লজিক্যালি, ভালো করে বলছি। তাহলে 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23। হ্যাঁ, এবার একে কত, 22 গ্রামে কত বার কর। তাহলে 6.022 × 10⁻23 বাই কত হলো? 44, 22 × 10⁻23 ইন্টু 22/44, 2। এতটা 23, এটা হ্যাঁ, এতটা আছে আমার অণু, এতটা আছে। এবার বলছি এখান থেকে 10⁻21টি অণু অপসারণ করো, বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে কতটা? পড়ে থাকবে 3.011 × 10⁻23 তো ছিল, সেখান থেকে 10⁻21কে বাদ দিচ্ছ, তাহলে 10⁻21 কমন নিলে, তাহলে 3.011 ইন্টু কত হবে? তাই তো 10⁻21 কমন নিলে 10 স্কোয়ার মাইনাস 1, তার মানে 10⁻21 ইন্টু এটা কত হচ্ছে? 301.1 মাইনাস 1, তার মানে 300.1 ইন্টু 10⁻21, ঠিক আছে, এতটা থাকবে। কি হলো? তার মানে এটা হবে এতটা পড়ে থাকবে। ওকে, ক্লিয়ার? তাহলে সবগুলো অধ্যায় করিয়ে দিলাম আমি তোমাদের, তোমরা ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? তোমাদের প্রচুর পরীক্ষা নেওয়া হয়েছে, সেকেন্ড টার্ম পরীক্ষাও দিয়েছি, সব রকম নিয়েছি, খালি আমি যেন শুনি পরীক্ষাটা ভালো হয়েছে, ঠিক আছে? আমি প্রশ্নের উত্তরও করে দিলাম, সব রকম করে দিলাম। আর যারা এখন অ্যাপ ইনস্টল করোনি তারা অ্যাপটা ইনস্টল করো, এবং অ্যাপ ইনস্টল করে সেই অ্যাপে গিয়ে পরীক্ষাগুলো দাও, যে পরীক্ষাগুলো দেওয়া আছে, ফ্রি ম্যাটেরিয়ালগুলো দেখো, ঠিক আছে? চলো, টাটা।